সময় কখনো থেমে থাকে না, সে তার নিজের নিয়মে চলতেই থাকবে। নভেম্বর গড়িয়ে ডিসেম্বর চলে এসেছে, শীতের তীব্রতাও বেড়েই চলেছে। তার সাথে বেড়ে উঠছে মাইসার অংশ। 5 মাসে পা রেখেছে সে। কি করে 3টে মাস চলে গেল বুঝতেই পারল না মাইসা। 3 মাসে তার বেঁচে থাকার ইচ্ছেটাও বেড়ে গিয়েছে দ্বিগুণ। জীবন বুঝি এতটাই সুন্দর হয়। এরই মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে সিহাবের কাছে। ডিভোর্সের সকল কার্যক্রম আমিনুল করেছে। গোপন রেখেছে মাইসার বাসস্থান। রেহেনা বেগম নিজের মেয়ের মতোই ভালোবাসে মাইসাকে। আদর করে বকে, আবার যত্নও করে। মায়ের আদর কেমন হয় ভালোই বুঝতে পারছে মাইসা। কুয়াশা মাখা সকাল, প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে। দূরের কিছুই দেখার জো নেই। খুব ভোরেই ঘুম ভেঙে গিয়েছে মাইসার। রাতে তাড়াতাড়ি ঘুমানোর ফলেই হয়েছে এমনটা। বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করছিল না বলে গুটি গুটি পায়ে বের হয় রুম থেকে। গায়ে পাতলা চাদর জড়িয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হয়। এই বাড়িতে মাইসার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ছাদ। ছাদ থেকে কালো গোলাপের বাগানটি স্পষ্ট দেখা যায়। কি যে সুন্দর লাগে। ছাদের দরজা খুলতেই মাইসার কপালে ভাঁজ পড়ে। খানিকটা অবাক হয়েছে সে, কারণ রিয়াদকে দেখা যাচ্ছে। সে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। রিয়াদের সাথে মাইসার কথা হয় না, দেখা হয় প্রায়। রিয়াদকে দেখা যায় মাইসার রুমের সামনে দাঁড়িয়ে থাকতে, বা বাগানে একদম মাইসার রুমের বেলকনি বরাবর দাঁড়াতে। কখনো কখনো মাইসার খাওয়ার সময়ও সামনে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে মাইসা লজ্জায় পড়ে যায়। বাবা মা ইদানিং মানে না রিয়াদ। রেহেনা বেগমও তেমন কড়া চোখে তাকায় না। মাইসা অনেকবার ভেবেছে রিয়াদের সাথে খোলাখুলি কথা বলতে, আবার পিছিয়ে এসেছে। দীর্ঘশ্বাস ফেলে মাইসা এগিয়ে যায়। রিয়াদের থেকে খানিকটা দূরে রেলিং ধরে দাঁড়ায়। পাশে কারো অস্তিত্ব টের পেয়ে রিয়াদ আকাশ থেকে দৃষ্টি সরিয়ে মাইসার পানে তাকায়। মেয়েটার মধ্যে জাদু আছে। অদ্ভুত সুন্দর এই মেয়ে। রিয়াদের চোখই ফিরতে চায় না মেয়েটার থেকে। একটু মোটা হয়েছে আগের থেকে, তাতে সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। পেটটা অনেকটা উঁচু হয়েছে। রিয়াদের খুব করে ইচ্ছে করে মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে, শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিতে, কিন্তু পারে না, অনুমতি নেই, অধিকারও নেই। তোমার একটু মায়া হয় না মাইসা? একটু মন গলে না? আমাকে তোমার একটুও ভালো লাগে না? চোখে বোধহয় পানি চিকচিক করছে রিয়াদের। ছেলেটা একটু বেশি ইমোশনাল, নিজের আবেগ লুকাতে পারে না। শোনো, তুমি যেটা ভাবছো বা চাচ্ছ সেটা যে সম্ভব নয়, এটা তুমি বুঝতে পারো না। জীবন এতটাই সহজ। আমি একটা বিবাহিত মেয়ে, সরি ডিভোর্সি মেয়ে। আমি 5 মাসের প্রেগনেন্ট। তোমাদের আশ্রিতা, ঠিকঠাক একটা পরিচয় নেই। এইসব তুমি ভাবছো না? তুমি কি বুঝতে পারছো না? আমার থেকে কিচ্ছু পাবে না তুমি। কি মিন করছি একটু বুঝে নাও। রিয়াদ একটু সাহস কুড়িয়ে মাইসা ডান হাতখানা নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়। চোখে চোখ রেখে জবাবে বলে, তোমার থেকে আমি কিচ্ছু চাই না। তুমি শুধু কাগজে কলমে আমার হয়ে থাকো, যাতে কখনো চলে যেতে চাইলে সেই কাগজটা তোমায় আটকে দেয়। রিয়াদের থেকে হাত ছাড়িয়ে নেয় মাইসা, চোয়াল শক্ত করে ফেলে। আমি তোমার গার্লফ্রেন্ড, হবু বউ। হাত ধরার সাহস পাও কোথায় তুমি? তোমাদের বাড়িতে থাকছি বলে দুর্বল ভাবছো? সুযোগ নিতে চাচ্ছ? মাথা নিচু করে ফেলে রিয়াদ। আই এম সরি, নেক্সট টাইম ধরবো না। তোমার মা তোমার বিয়ে দিতে চাচ্ছে, মেয়ে দেখছে, চুপচাপ বিয়ে করে নাও। বোধহয় একটু রেগেই যায় রিয়াদ। বিয়ে করে নিব? বাস্তবতা জানো তুমি? একা একা পারবে বাচ্চা মানুষ করতে? স্কুলে দিতে হবে তোমার বাচ্চাকে, তার একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে, তাকে সুস্থভাবে মানুষ করতে হবে। একা পারবে তুমি? আমি বিয়ে করে নিলে আমার মা তোমায় ভালোবাসবে না, আমার বাবা তোমার সাথে এতটা ফ্রি হয়ে মিশবে না। ইন ফিউচার তোমাকে চলে যেতেও বলতে পারে। তখন ভবিষ্যৎ চিন্তা করো মাইসা। মাইসার কপালে চিন্তার ভাঁজ পড়ে। বুদ্ধিমতী মাইসা কিছুটা আন্দাজ করে ফেলে, বুঝে ফেলে অনেক কিছু। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে মানুষ দুটো আশ্রয় দেবে না। সেখানে ওনারা পুরো 3 মাস ভালোবেসে আগলে রাখলো। এমনি এমনি অবশ্যই নয়। তাচ্ছিল্যর হাসি হাসে মাইসা। রিয়াদের এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়।
হুডি টুপি টেনে মাথায় তুলে দেয়। রিয়াদ শুধু দেখতে থাকে মাইসাকে। মাইসার এইটুকু ছোঁয়াতেই তার হৃৎপিণ্ড কাঁপছে, হাত পায়ে বোধহয় কাঁপনের সৃষ্টি হচ্ছে। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য রাখি না। আল্লাহ আমাকে দুঃখ দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। সুখের লোভ দেখিও না, আমি ভীষণ লোভী। না জানি কখন তোমার ফাঁদে পা দিয়ে ফেলি। রিয়াদ চোখ বন্ধ করে ফেলে। মায়াবতী নারীর মুখ পানে বেশিক্ষণ তাকানো বারণ। আমাকে ছেড়ে যেও না মাইসা, এমন কিছু করিও না যাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সত্য কখনোই চাপা থাকে না। সিরি নিখোঁজ 3 মাস হয়ে গেল। সিহাব পাগলের মতো খুঁজেছে তার মাকে, প্রতিটা থানায় জিডি করেছে, পুলিশকে টাকা দিয়েছে তার মাকে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। মাকে হারিয়ে সিহাব প্রায় পাগল প্রায়। ইভা নিশ্চুপ, সিহাবের সাথে তাল মেলাচ্ছে, কিন্তু মনে মনে তার ভয় হচ্ছে যদি কখনো সিহাব জেনে যায়। গত কয়েকদিন যাবৎ সিহাব রুমবন্দি হয়ে আছে। মাইসা ডিভোর্স লেটার পাঠিয়েছে, সেখানে গোটা গোটা অক্ষরে মাইসা সাইন করেছে। সিহাব এখনও সাইন করেনি, করবেও না। মাইসাকে সে খুন করবে, তবু ডিভোর্স দিবে না। কিছু পুরুষ মানুষের বাজে গুণ হচ্ছে তারা মুক্ত করে দিতে জানে না। তারা চায় তাদের সবাই অ্যাটেনশন দিবে, তাদের প্রতি ভালোবাসা দেখাবে, অবহেলা করার পরেও ছাড়বে না। সিহাব ঠিক সেই কোয়ালিটির পুরুষ। তার মনোবাসনা মাইসা তারই থাকবে, ইভাও তারই হবে। মাইসাকে অবহেলা করবে, মারবে, কাটবে, তবু মাইসা সিহাবের হাত ধরে থাকবে। দিন শেষে সিহাবের দুয়ারেই মাইসার শেষ ঠিকানা হবে। সিহাবের মন পুড়ছে, ক্ষণে ক্ষণে ভয়ে শিউরে উঠছে। মাইসা বোধহয় ওই ছেলেটাকে বিয়ে করে ফেললো, বুঝি সংসার পেতে ফেললো। কিন্তু এমনটা কেন করবে? সিহাব না হয় মাইসাকে ভালোবাসেনি, ঠকিয়েছে, কিন্তু মাইসা তো ভালোবেসেছিল। তাহলে মাইসা কি করে পারে দ্বিতীয় বিয়ে করতে? রাগে চোয়াল শক্ত করে ফেলে সিহাব, হাতে থাকা ডিভোর্স পেপারটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। মাইসা প্রেগনেন্ট, এটা গোপন রেখে ডিভোর্সের কার্যক্রম করা হয়েছে। চতুর সিহাব ভালো করেই বুঝতে পারে এইসব ওই ছেলেটার কারসাজি। মাইসা কখনোই এতটা সাহস পেত না। ছেলেটা এবং আমিনুলকে পথে বসানোর জন্য সিহাব কোম্পানির ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্ট চুরি করেছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। আমিনুল ঠিকই উদ্ধার করেছে সব। ইভা কয়েকবার উকি দিয়েছে, দেখেছে সিহাবকে, ভেতরে ঢোকার সাহস হচ্ছে না তার। ইদানিং সিহাবকে চিনতে তার অসুবিধে হয়। আগের সিহাবকে একটু ছুঁয়ে দিলেই গলে যেত, উন্মাদ হয়ে উঠত, কিন্তু এখনকার সিহাবকে ছুঁয়ে দিলে তেতে ওঠে। মাইসাকে বিয়ে করার ঠিক 5-6 মাস পর থেকেই ইভা এবং সিহাব পরকীয়ায় লিপ্ত হয়েছিল। রূপের জাদুতেই বশ করেছিল সিহাবকে। অবশ্যই বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল। এক বুক সাহস নিয়ে খাবারের থালা হাতে নিয়ে ভেতরে ঢুকে ইভা। খাটের ওপর খাবারের থালা রেখে ফ্লোরে সিহাবের পাশে বসে। ডিভোর্স পেপারের এক টুকরো কাগজ হাতে তুলে নেয়। তুমি কেন ওর জন্য কষ্ট পাচ্ছ? ও তো তোমায় ঠকিয়ে বাকিটুকু শেষ করতে পারে না ইভা। সিহাব গলা টিপে ধরে তার, রক্তচক্ষু করে তাকায় ইভার পানে। দাঁতের ওপর দাঁত রেখে হাতের জোর বাড়িয়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটপট করতে থাকে ইভা। ইতিমধ্যে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে ইভা। শান্তিতে ছিলাম আমি, মাইসার সাথে সংসার করতেছিলাম, আমার বাচ্চা আসতে চলেছে। তুই সবটা নষ্ট করে দিয়েছিস, আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই। শেষের কথাখানা চিৎকার করে বলে ওঠে সিহাব। কেঁপে ওঠে বোধহয় পুরো বাড়ি। মজিবুর নিজের রুমেই পত্রিকা পড়ছিল। ছেলের চিৎকারে এক প্রকার দৌড়ে আসে। ছেলের রুমে এসে এই রূপ দেখে ভয় পেয়ে যান তিনি। দৌড়ে গিয়ে ছেলেকে ছাড়ায় ইভার থেকে। ইভা ছিটকে পড়ে ফ্লোরে, গলা ধরে কাঁচতে থাকে। সিহাব জোরে জোরে শ্বাস টানছে। মজিবুর ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাথা ঠান্ডা কর, এতটা রেগে কেন যাচ্ছিস? জবাব দেয় না সিহাব। চোখ বন্ধ করে 2 হাতে নিজের মাথায় চুল খামচে ধরে। তখনই উচ্চস্বরে কলিং বেল বেজে ওঠে। মজিবুর ছেলেকে ছেড়ে ইভার কাছে যায়, হাত এগিয়ে দেয় ইভার দিকে। ইভা মজিবুরের হাত ধরে বসে। আমার সাথে চলো, ওকে একা থাকতে দাও। সিহাবের দিকে এক পলক তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মজিবুরের পেছনে বেরিয়ে যায় ইভা। সিহাবও আর বসে থাকে না।
সেও বেরিয়ে পড়ে দেখার উদ্দেশ্যে কে এলো। মজিবুর দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে কয়েকজন পুলিশ অফিসার ঢুকে পড়ে ভেতরে, সাথে মহিলা অফিসারও রয়েছে। সিহাবের কপালে ভাঁজ পড়ে, ইভার ভয় বেড়ে যায়, শরীরের কাঁপন বাড়তে থাকে। ইভা রহমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেদিন চৌধুরীকে খুনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। চমকে ওঠে সিহাব এবং মজিবুর। ইভা হতদম্ব হয়ে যায়। পুলিশ জানলো কি করে? এটা তো কারোরই জানার কথা নয়। সিহাব বলে, কি বলছেন আপনি? ঠিকই বলছি। মাইসা চৌধুরী প্রমাণসহ কেস করেছে ওনার নামে, ওনাকে অ্যারেস্ট করছি আমরা। বাকিটা কোর্টে কথা হবে বলেই মহিলা কনস্টেবলকে ইশারা করেন। সাথে সাথে তারা ইভার দুই হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ইভা কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কেউ শোনে না তার কথা। সিহাব ভাবনায় পড়ে যায়। মাইসা প্রমাণসহ কেস করেছে। মাইসা, তার মা বেঁচে নেই, ইভা মেরেছে। মাইসা দেখেছে। কোথায় মাইসা? মাইসার মেজাজ তুরুঙ্গে। রিয়াদ এক গুচ্ছ কালো গোলাপ এনে রেখে দিয়েছে মাইসার রুমে, ঠিক বিছানার ওপর। এর আগেও এমন কাজ করেছে রিয়াদ। মাইসা সাফ সাফ জানিয়েছে, গাছের ফুল গাছেই মানায়, হাতে না। কিন্তু ছেলেটা শুনলে তো, তবে আজকে মাইসা কড়া গলায় কথা শুনিয়ে দিবে। এটা ভেবেই মাইসা ওড়না কোমরে বেঁধে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়। এই মুহূর্তে রিয়াদ খাচ্ছে। মাইসা রিয়াদকে খেতে বসতে দেখেই রুমে এসেছিল। ধাপ ধাপ পা ফেলে খাবার রুমে গিয়ে দেখে ঠিকই রিয়াদ খাচ্ছে, তবে এখন আশেপাশে রেহেনা বেগমকে দেখা যাচ্ছে না। মাইসা গিয়ে রিয়াদের পাশে দাঁড়ায়। ফুল কেন ছিঁড়েছ? না করেছি না তোমায়? রিয়াদ জবাব দেয় না, চুপচাপ খেতে থাকে। মাইসার রাগ বেড়ে যায়। সে খানিকটা ঝুঁকে বলে, আমি কথা বলছি, কানে ঢুকছে না? শুনতে পাচ্ছ না তুমি? ফুল কেন? বাকিটা শেষ করতে পারে না মাইসা। রিয়াদ খানিকটা রুটি ঢুকিয়ে দেয় মাইসার মুখে। মুখ ভর্তি রুটি। মাইসা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রিয়াদের দিকে। রিয়াদ মাইসার নাক টেনে দিয়ে বলে, আস্তে আস্তে কথা বলবা আর ধীরে ধীরে চলবা। এখন তুমি যেমন বিহেভিয়ার করবা, তোমার বাচ্চাও তেমন বিহেভিয়ার করবে, বুঝলে টুনির মা? সিহাবের ললাটে চিন্তার ভাঁজ। অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে সে। মজিবুরও অবাক হয়েছে। স্ত্রী চলে যাওয়ার শোকের থেকে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা বেশি আবেগপ্রবল করেছেন তাকে। সবটা মাইসা করেছে। ইভা ভয়ে সিটিয়ে আছে, তার হাতে হাত করা। পাশে সেই ড্রাইভার। সামনে ল্যাপটপের স্ক্রিনে চলছে কিছু দৃশ্য। সেই দৃশ্য দেখছে কয়েকজন পুলিশ অফিসার। সিহাব, মজিবুর, সোহেল, ইভা এবং সেই ড্রাইভার। সিরিনের নারী পাচার করার ব্যবসায় নারীদের স্বীকারোক্তি এবং ইভা সিরিনকে গলায় ছুরি চালিয়ে নদীতে ফেলে দেওয়ার দৃশ্য। নিখুঁতভাবে ভিডিও করা সবটা। কে করেছে এমনটা? কেস ফাইলে মাইসার সাইন। সিয়াব দুই হাতে চুল খামচে ধরে বসে পড়ে। মায়ের মৃত্যুর থেকে মায়ের পেশাটা তাকে বেশি কষ্ট দিচ্ছে। মুখ থেকে ছি শব্দটা বেরিয়ে আসছে। হঠাৎ রিয়াদের মনে পড়ে, মাইসা কোথায়? অফিসার, মাইসা এসেছিল এখানে? পুলিশ অফিসার জবাব দিতে পারে না, জবাব দেওয়া বারণ তাদের। তিনি গলা খাকারি দিয়ে বলে, পার্সোনাল কথা কাউকে শেয়ার করা বারণ। মাইসা ম্যাম নিজেকে আড়াল রাখতে চাচ্ছে। সোহেল ভুরু কুঁচকে বলে ওঠে, কিন্তু আমার কেন মনে হচ্ছে মাইসা এসব কিছুই জানে না। আপনারা কিছু লুকাচ্ছেন। পুলিশ অফিসার হাসে, মাথা চুলকে জবাব দেয়, মাইসা ম্যামের মেয়ে বেবি হতে যাচ্ছে। ম্যাম ইনভাইট করেছেন আপনাদের সহ আমাকে। সময় হলে সবাইকে নিয়ে যাব। সিহাব হিসাব মেলায়। মাইসার তো প্রেগনেন্সি 6 মাস চলে, তার কন্যা সন্তান আসতে চলেছে। কোল জুড়ে ফুটফুটে বাবু আসবে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সিহাবের। বিড়বিড় করে বলে, আমার মেয়ে হবে। বাবা তোমাকে ঠিক নিয়ে আসবে সোনা। আমার মেয়ে আমার সাথে থাকবে। কিছু প্রশ্নের উত্তর থাকলেও কখনো মুখের ওপর উত্তর দেওয়া যায় না। এই যে মাইসাকে প্রশ্ন করা হয়েছে, সে রিয়াদকে বিয়ে করতে চায় কি না। মাইসা চাইলেই কড়া গলায় জবাব দিতে পারে, না আমি ওনাকে বিয়ে করতে চাই না। কিন্তু মাইসা পারছে না, কারণ গতকাল রাতে মাইসা ঘুমানোর আগে একটু বাইরে বেরিয়েছিল পানি খেতে। তার রুমে পানি ছিল না। তখন মাইসা রেহেনা বেগমের রুমে কথার আওয়াজ পায়। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে এগিয়ে যায় শুনতে।
দরজার পাশে দাঁড়াতেই মাইসার চোখ পড়ে রুমের ভেতরে। রিয়াদ তার মায়ের পা জড়িয়ে কাঁদছিল এবং বলছে, আমি মাইসাকে ছাড়া বাঁচব না মা, জীবনে তোমাদের কাছে কিচ্ছু চাই না, যা বলেছ তাই করেছি, শুনেছি, শেষবারের মতো মাইসাকে চাচ্ছি, আমাকে ভিক্ষা দাও। নিজের চোখে এমন আকুলতা দেখে মাইসা দিশেহারা হয়ে গিয়েছে। কি করবে বা কি করা উচিত বুঝতে পারছে না। রেহেনা বেগম বিরক্ত হয় মাইসার চুপ থাকা দেখে। আমিনুল শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, সময় দিচ্ছে মাইসাকে ভাবতে। অশান্ত রিয়াদ, হাত পা কাঁপছে তার। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে সে ঘেমে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, একটু পানির প্রয়োজন অনুভব করছে। স্থির হয়ে বসে থাকতে পারছে না সে, একবার দাঁড়িয়ে যাচ্ছে তো আবার বসে যাচ্ছে। ওর থেকে অনুমতি নেওয়ার কি আছে? আমার ছেলের মতো ছেলে সে গোটা দুনিয়া খুঁজলেও পাবে না। তুমি আংটি বানিয়ে আনো, পরিয়ে রাখবো, বাচ্চা হয়ে গেলে বিয়ে হবে। রেহেনার শক্ত জবাব। বুক কেঁপে ওঠে মাইসার। দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে তার নেই। রিয়া যথেষ্ট ভালো ছেলে, কিন্তু ভালো বর সে কখনোই হতে পারবে না। আবেগের বশে লাফাচ্ছে এখন, কিন্তু যখন বুঝতে পারবে তার আবেগ কেটে যাবে তখন আফসোস করবে। অন্য সন্তানকে নিজের সন্তান পরিচয় দেওয়া কি এতই সহজ? কখনোই না। স্ত্রীর মন্তব্যে বিরক্ত বোধ করে আমিনুল। বিয়েটা মাইসার, সিদ্ধান্ত মাইসার, এখানে কোনো প্রকার জোর তিনি করতে চায় না। মাইসা তুমি নির্ভয়ে জবাব দাও, কোনো চাপ দেওয়া হবে না তোমায়। রিয়াদ তোমাকে ভালোবাসে, তাছাড়া বাকিটা জীবন তুমি একা কাটাতে পারবে না, তোমার কাউকে প্রয়োজন পড়বেই। তোমার বাচ্চার একটা ঠিকঠাক পরিচয় দরকার, বাকিটা তুমি ভাবো। আমিনুলের কথার পিঠে মাইসা বলে ওঠে, আমি রিয়াদকে বিয়ে করতে রাজি, তবে এখন নয়। আমার ডিভোর্সটাও হয়নি এখনও। যতই প্রেগনেন্সির গোপন রেখে ডিভোর্স পেপার বানানো হোক না কেন, ডিভোর্স কিন্তু হয়নি। আর আমি জানি ডিভোর্স পেপারে সাইন করে সিহাব সেটা কোর্টে জমা দেয়নি। প্রপারলি ডিভোর্সটা হোক, তারপর আমার বাচ্চা দুনিয়ার আলো দেখুক। তখন যদি রিয়াদ বাচ্চাকে নিজের মনে করতে পারে, আমি বিয়ে করব। মাইসার জবাবে সন্তুষ্ট আমিনুল। রেহেনারও ভালো লেগেছে জবাব। তার ছেলেকে রিজেক্ট করে দিলে এই মুহূর্তেই এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিত রেহেনা। মাইসা এবার রিয়াদের চোখে চোখ রেখে বলে, তুমি কথা রাখতে পারো না রিয়াদ, কথার খেলাপ করা মানুষদের আমার পছন্দ না, বলেই মাইসা চলে যেতে নেয়। রিয়াদ বলে ওঠে, আমাকে তোমার কখনোই পছন্দ ছিল না। একটা কথা শুনে রাখো, আমাদের বেবিকে লাগবে। আমি তোমাকে আর তাকে সুন্দর একটা জীবন দিব। 9 মাসের পেট নিয়ে মাইসার চলাফেরা করা কষ্টকর হয়ে গেছে। সাধারণত আর 5টা প্রেগনেন্ট মহিলার থেকে মাইসার পেটটা বেশি উঁচু হয়েছে। আজকে রিয়াদ মাইসাকে নিয়ে গিয়েছে চেক আপ করাতে। প্রতি মাসে একবার করে ডাক্তারের চেম্বারে যেতে হয় তাদের। মাইসার যাবতীয় দায়িত্ব রিয়াদ পালন করে আসছে। ডাক্তার দেখানো থেকে শুরু করে মাঝরাতে পা ব্যথা করলে পা মালিশ করে দেওয়া, ঠিকমতো ওষুধ এবং খাবার খাওয়ানো, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং সেই সাথে অফিসটাও করে যাচ্ছে। রেহেনা বেগম, আমিনুল, আয়রা সকলেই মাইসাকে নিয়ে ভীষণ আদুরে রাখে। কথায় বলে না, অসহায় মানুষ একটু ভালোবাসা পেলে আহ্লাদি হয়ে ওঠে। মাইসার অবস্থাও তেমন। মাইসা কখনো ন্যাকা ছিল না, কিন্তু ইদানিং ন্যাকা হয়ে যাচ্ছে। কত কষ্ট সহ্য করেছে, কত মার খেয়েছে, কখনো চোখের পানিটুকুও কেউ মুছে দেয়নি। তবে এখন একটু পেট ব্যথা করলেই মাইসা কেঁদে ওঠে। আর তার কান্নায় অস্থির হয়ে পড়ে রিয়াদ, রেহেনা, আমিনুল এবং আয়রা। মাইসার চোখ থেকে এক ফোঁটা পানি গড়ালে তারা অস্থির হয়ে ওঠে। রক্তের সম্পর্ক ছাড়াও কখনো মানুষ মানুষকে এতটা ভালোবাসে? মাইসার পরনে ঢিলে ঢালা ম্যাক্সি, পা দুটো আবারও ফুলে উঠেছে। সকালেই রিয়াদ তেল মালিশ করে দিয়েছে। রিয়াদ মাইসাকে তৈরি হতে দিয়ে নিজে চেঞ্জ করতে গিয়েছে। মাইসা জামাটাই পাল্টেছে শুধু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যাচ্ছে। রোগা পাতলা মাইসা এখন মোটু হয়ে গিয়েছে। চাপা ভাঙা গাল দুটো গোলুমলু হয়ে উঠেছে। পেটের জন্য পা দুটো দেখতেই পারে না মাইসা, নিচু হতে পারে না। উঁচু পেটটাতে হাত বুলায় মাইসা, আনমনে বলে ওঠে, আমার সোনা মা,
কখনো ভুলে যাস না। রিয়াদ শার্টের বোতাম লাগাতে লাগাতে ঢুকে পড়ে। টুনির মা, হলো তোমার? মাইসা রিয়াদের কণ্ঠ পেয়ে তাড়াহুড়ো করে ওড়নাখানা মাথায় চাপিয়ে নেয়। এই তো আমি রেডি। রিয়াদ মুচকি হাসে, এগিয়ে আসে মাইসার দিকে, আয়নার দিকে ঘুরিয়ে দেয় মাইসাকে, মোড়া টেনে বসতে ইশারা করে। মাইসা বাধ্য মেয়ের মতো বসে পড়ে। ড্রেসিং টেবিলের ওপর থেকে চিরুনিখানা তুলে নেয় রিয়াদ। আলতো হাতে আঁচড়াতে থাকে মাইসার চুল। আয়নায় রিয়াদকে দেখতে থাকে মাইসা। আচমকা মাইসা প্রশ্ন করে, আমায় খুব ভালোবাসো তাই না? থমকে যায় রিয়াদ, হাত থেমে যায় তার, তাকায় মাইসার চোখের দিকে, ছোট্ট করে জবাব দেয়, আমার কিছু হয়ে গেলে তোমার টুনিকে তুমি ভালোবাসবে, আগলে রাখবে, সিহাবের হাতে তুলে দিবে না তো? কলিজা কেঁপে ওঠে রিয়াদের, আতঙ্কিত হয় তার চোখ মুখ। মাইসা আবারও হাসে, মানুষের মৃত্যুর কথা তো আর বলা যায় না, দেখা যাবে তখন, ফিউচার ভাবতে হবে না তোমাকে। ইভাকে জেলে ঢোকালে তুমি, তাহলে আমার নাম কেন দিলে? রিয়াদ আবারও অবাক হয়, মাইসা জানলো কি করে? হ্যাঁ, রিয়াদ আর সোহেল ভিডিও করেছিল সবটা। ইভার পিছু লেগেছিল। সিরিনের নারী পাচারও তারাই ফাঁস করেছে। সোহেল রিয়াদের বন্ধু, যাতে সিহাব তোমায় দুর্বল না ভাবে, সে যাতে বোঝে। মাইসা প্রতিবাদী, জিজ্ঞেস করবে না আমি কিভাবে জানলাম? তুমি সোহেল এবং আমার কথা শুনে ফেলেছিলে, সেটাও আমি জানি। রেহেনার থেকে বিদায় নিয়ে রিয়াদ মাইশাকে নিয়ে বেরিয়ে পড়ে। মাইশা বায়না ধরেছে আজকে রিস্কা করে যাবে। অগত্য রিয়াদ রিস্কা ডেকে নেয়। বাজার পেরোতেই রিস্কা আটকে দাঁড়িয়ে যায় সিহাব। থেমে যায় রিস্কা। আতঙ্কিত হয় মাইশা, রিয়াদের হাতখানা শক্ত করে ধরে ফেলে। সিহাব আসলে এই এলাকাতে এসেছিল বেড়াতে, মজিবুরকে নিয়ে। এখানে সিহাবের দাদার বাড়ি। হঠাৎ করে খেয়াল করে মাইসাকে, এক দৌড়ে চলে এসেছে। সিহাব মাইসার হাতখানা ধরে ফেলে। মাইসা, কত খুঁজেছি তোমায়, কোথায় ছিলে তুমি? সিহাবের চোখের কোণে পানি জমেছে। মাইসা শুকনো ঢোক গিলে সিহাবের থেকে নিজের হাতখানা ছাড়াতে চায়। রিয়াদ খেপে যায়, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সিহাবকে। ওকে ছোঁয়ার সাহস হয় কি করে তোর? সিহাবও রেগে যায়। সে তেড়ে এসে রিয়াদের কলার টেনে ধরে। তোর সাহস হয় কি করে আমার বউকে নিয়ে ঘুরতে বের হওয়ার? এভাবেই দুইজনের কথা বাড়তে থাকে, হাতাহাতি বাড়তে থাকে। ছোট্ট রিস্কাটা কেঁপে কেঁপে উঠছে। দুই হাতে দুই কান চেপে ধরে বসে থাকে মাইসা। রিয়াদ এক লাফে রিস্কা থেকে নেমে যায়। রিস্কা মামাও নেমে পড়েছে। সিহাব রিয়াদকে লাথি দিতে যায়। রিয়াদ সরে যাওয়াতেই লাথিটা রিস্কায় লাগে এবং মাইসা সহ রিয়াদ উল্টে পড়ে যায়। রিস্কার খানিকটা ভর পড়ে মাইসার পেটে। মাইসা চিৎকার দিয়ে ওঠে। হুঁশ ফেরে রিয়াদের। রক্তে মাখামাখি হয়ে গিয়েছে রাস্তা। দিশেহারা হয়ে ওঠে রিয়াদ। সিয়াবও বাকরুদ্ধ হয়ে গিয়েছে। রিস্কা মামা চিৎকার করে ওঠে। মাইসাকে গিয়ে ধরতে যায়। মাইসা রক্তে মাখামাখি হাতখানা উঁচু করে রিয়াদকে ডাকে। রিয়াদ হাউমাউ করে মাইসার কাছে যায়, কোলে তুলে নেয় মাইসাকে। মাইসা চিৎকার করে কাঁদছে, ছটপট করছে। সিহাব গাড়ি থামায়। হাসপাতালের করিডোরে বসে আছে রিয়াদ। চোখ দুটো তার রক্তবর্ণ রূপ ধারণ করেছে। সিহাবও দাঁড়িয়ে আছে খানিকটা দূরে। আমিনুল সামলাচ্ছে রেহানা বেগমকে। এতগুলো দিন মেয়েটাকে রেখেছে, ভালোবেসেছে, কত খেলনা কিনেছে বাচ্চাটার জন্য। মেয়েটার কিছু হয়ে গেলে নিজেকে সামলাতে পারবে না রেহেনা। তার আরও একটা চিন্তা, মাইসার কিছু হয়ে গেলে তার ছেলেটার কি হবে? মরেই যাবে তার ছেলে। একটু পরেই বাচ্চার কান্নার আওয়াজ আসে। কান্না থামে রেহেনার। সে দাঁড়িয়ে যায়। সিহাবও এগিয়ে যায় দরজার দিকে। রিয়াদ শুধু মাথা তুলছে না। একটু পরেই সাদা তোয়ালে মোড়ানো ছোট্ট চাঁদকে নিয়ে বের হয় এক নার্স। মুখটা তার বিষণ্ণ। সিহাব বাচ্চাটাকে ছুতে গেলেও নার্স ছুতে দেয় না। তিনি মাথা নিচু করে জবাব দেয়, ম্যাম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে গিয়েছে বাচ্চাটাকে তার বাবার কাছে দিতে, এবং আপনাকে ছুতেও নিষেধ করে গিয়েছে। বলতে বলতে নার্স রিয়াদের কোলে দেয় বাচ্চাটাকে। রিয়াদ দুই হাতে আগলে নেয়, তবে কথা বলে না। শেষ নিঃশ্বাস মানে? আমিনুল ভয়ে ভয়ে প্রশ্ন করে ওঠে।
তখন ডাক্তার বেরিয়ে আসে। সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি। প্রচণ্ড রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে, মাথা নিচু করে বলে ডাক্তার। রেহেনা হাউমাউ করে কেঁদে ওঠে। আমিনুলও শব্দ করে কেঁদে ওঠে। সিহাবও কাঁদছে। পানি নেই শুধু রিয়াদের চোখে। সে বাবুটার দিকে তাকিয়ে আছে। কালো গোলাপ বাগানের ঠিক সামনে মাইসাকে খাটিয়েতে শুইয়ে রাখা হয়েছে। গোসল করানো শেষ, সাদা কাফনে মোড়ানো হয়ে গিয়েছে। মুখটা শুধু একটুখানি খোলা রাখা হয়েছে। রেহেনা বেগম 2 বার জ্ঞান হারিয়েছেন। আমিনুল পাথরের মতো বসে আছে। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা। সকলেই শেষবার দেখতে এসেছে মাইসাকে। মাইসার ফুটফুটে মুখখানা দেখে সকলেই আফসোস করছে অকালে চলে যাওয়ার জন্য। সিহাব গেটের কাছে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার সাহস তার নেই। রিয়াদ ছোট্ট টুনিকে নিয়ে মাইসার খাটিয়ার পাশে বসে পড়ে। আমাকে বিয়ে করবে না বলে চলেই গেলে, আমি কথা রাখতে পারিনি বলে এভাবে একা করে দিলে। আমাকে ভালোবাসলে না কেন মাইসা? আমার হলে না কেন? শেষ কথা চিৎকার করে বলে ওঠে রিয়াদ। ছুঁয়ে দেয় মাইসার মাথা। হাউমাউ করে কেঁদে ওঠে। রিয়াদের চিৎকার করা কান্নার উপস্থিতি প্রতিটা মানুষের হৃদয় কেঁপে ওঠে। ছোট্ট বাবুটাও কেঁদে ওঠে। হয়তো সে বুঝতে পেরেছে এই দুনিয়ায় সে মায়ের আদর পাবে না। এক দুঃবিলাসীর পেটে জন্ম তার। আমি তোমাকে ভালোবাসি মাইসা, খুব ভালোবাসি তোমায়। তোমাকে পাওয়ার দাবি আমি মরার পরেও ছাড়ব না। প্রিয় মানুষটাকে কবরে শুইয়েই রিয়াদ হাঁটু মুড়ে বসে পড়ে সেখানে। হাতে তার এক গুচ্ছ কালো গোলাপ। বাড়ির ঠিক সামনে মসজিদের পাশে কবর দিয়েছে মাইসাকে। গোলাপগুলো কবরের পাশে রাখে রিয়াদ। ইচ্ছে ছিল টুনিকে নিয়ে যেদিন আমার বাড়িতে প্রবেশ করবে হাঁটু মুড়ে প্রপোজ করব তোমায়। ইচ্ছেটা অপূর্ণ রাখি কি করে বলো? আমাকে ভালোবাসতে মাইসা, সুন্দর একটা জীবন হতো আমাদের। স্বপ্নের মতো বাঁচতাম আমরা। বলতে বলতেই কবরের পাশে শুয়ে পড়ে রিয়াদ। হোক না কল্পনা, তবুও তুমি শুধুই আমার। আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু হবে, যেখানে চাওয়া পাওয়ার হিসেব থাকবে না, শুধু থাকবে নিঃস্বার্থ ভালোবাসা। দুঃবিলাসীর গল্পটা শেষ হলো আজ। শুরু হলো রিয়াদ, মাইসা এবং রিসার গল্প। আমাদের মেয়ের নাম রিসা রেখে দিলাম। সুন্দর হলো না বলো মাইসা? এখানেই আমাদের ঘর, এটাই আমাদের আসল ঠিকানা।